প্রিয় মন খারাপ, অবেলায় কেন হানা দাও রুদ্রের একান্ত রমণীর মনে? কেন নাম না জানা মন খারাপে ভাসিয়ে নিয়ে যাও হাসি খুশি আমিকে? এমন মন খারাপের কোনো মানে হয়? তুমি চির বিদায় নাও না কেন? আমি ছাড়া কি জগতে আর কেউ নেই? আমার আমিকে নিঃশেষ করে দিতে এত কেন আয়োজন তোমার? রুদ্রের সর্বনাশিনী সর্বনাশ করতে চাও? এত দুঃসাহস তোমার? জানো তো, সে জানলে তোমার এই আয়োজনে ভাটা পড়বে চরমভাবে। বিষণ্ণ সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে নিজ মনে কথা বলে চলেছে তটিনী। আজ তার মন খারাপ, নাম না জানা মন খারাপে বিষে যাচ্ছে সে। আজ যে সকালে বাসায় এসেছে সে, মিনহাজদের বাড়ি ঘুরে ফিরে বাসায় এসে তার এমন অদ্ভুত মন খারাপ জেঁকে ধরেছে। রুদ্রকে মেসেজ করে নিজের বাসায় আসার খবর জানিয়ে আর কোনো বার্তা বা ফোন কল করা হয়নি। সে মোবাইল হাতে নিল, হোয়াটসঅ্যাপে ফোন করলো রুদ্রকে। রুদ্র রিসিভ করলো তৎক্ষণাৎ। স্ক্রিনে ঠোঁট চেপে তাকিয়ে আছে তটিনী। রুদ্র ভালো করে দেখা ট্রাই করলো। অন্ধকার কি করছো? লাইট অন করো, তোমায় দেখা যাচ্ছে না ঐশী। তটিনী লাইট অন করলো। রুদ্র তটিনীর দিকে চোখ ভুলিয়ে নিল। চোখ মুখের এই অবস্থা কেন? তটিনী ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। রুদ্র হতভম্ব হয়ে তাকালো। এই, তুমি কাঁদছো কেন? আপনার কাছে যাব। তটিনী বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে আবদার করল। রুদ্র অনেক দিন পর তটিনীর বাচ্চামো দেখল, হেসে বলল, আসবে তো শীঘ্রই আসবে। আমি এখনই যাব, নিয়ে যান। রুদ্র ঠোঁট বাঁকিয়ে হাসল। কেন, থাকতে পারছো না? তটিনী এবার কান্নার শব্দ বাড়ালো। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মন খারাপ কেন? আমি জানি না আমার কেন এমন অদ্ভুত মন খারাপ হয়। কেন আমি গুমড়ে মরি বুকের ভেতর। আমি শুধু জানি আমার সব কিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। পাহাড়ের বুকে শুয়ে থাকতে ইচ্ছে করে। এক পৃথিবী মন খারাপ হয় আমার রুদ্র ভাই। রুদ্র মনোযোগ দিয়ে তটিনীর কথা শুনল। তটিনীকে বলল ক্যামেরা চাঁদের দিকে ঘোরাতে। তটিনী ঘোরালো। রুদ্র গম্ভীর স্বরে বলল, তোমাকে দায়িত্ব দিয়েছি আমার চাঁদকে দেখে রাখতে। তুমি কি করছো? তুমি আমার চাঁদের মন খারাপে ম্যাজিকের মতো কাজ করছো না কেন? কেন আমার চাঁদ বুকের ভিতর গুমড়ে মরছে? আমার অনুপস্থিতিতে তুমি তাকে হাসাতে পারছো না কেন? আকাশের চাঁদ মুখ গোমড়া করে বলল, তোমার চাঁদ কি আর আমার কথায় পোষ মানে? সে তো তোমার চাঁদ, তোমার কথায় শুনবে। তার এই নাম না জানা মন খারাপ ভালো করার একমাত্র ঔষধ তুমি। আমি কিভাবে সেই দায়িত্ব পালন করব বলতে পারো? রুদ্র দমে গেল। তটিনী নিজের দিকে ক্যামেরা ঘুরিয়েছে। রুদ্র হেসে বলল, চাঁদকে বকে দিয়েছি, এ এখন থেকে তোমার মন খারাপের সঙ্গী হবে আমার অনুপস্থিতিতে। তটিনী আবদার করল, আপনার কাছে যাব। রুদ্র গভীর চোখে তাকালো। তোমাকে বলতে চাইছিলাম না, ভেবেছিলাম একেবারে সারপ্রাইজ দিব। নাও বলে দিচ্ছি, তোমার ভিসা কমপ্লিট। তুমি কয়েকদিনের জন্য সুইজারল্যান্ড আসছো আমার কাছে। তোমার ফ্লাইটের দিন তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আজ জানিয়ে দিলাম। হ্যাপি? তটিনীর এক উত্তর, আপনার কাছে যাব? আসবে তো আমার কাছে? আরও 2 দিন পর তোমার ফ্লাইট। সব কিছু গুছিয়ে রাখো, যা কিছু সাথে আনতে চাও তা গুছাও। আমার কাছে আসবে, প্রস্তুতি আছে না? তটিনী চোখ ভরা অশ্রু নিয়ে তাকালো। রুদ্র মানা করে বলল, একদম কাঁদবে না। আমি এত দূরে বসে তোমার চোখের পানি মুছে দিতে পারবো না। যত কাঁদবার ইচ্ছে আমার কাছে এসে তারপর কাঁদবে। আমি বুক পেতে দেব, কেমন? তটিনী ফুপিয়ে উঠল। রুদ্র গম্ভীর স্বরে বলল, এবার কিন্তু আমি বকা দেব তোমায়। তটিনী মুখ নিচু করল। রুদ্র গভীর চোখে তাকে বলল, তোমার মন খারাপে 101টি চুমু ঐশী। 101টি চুমুর পর যতগুলো চুমু পৃথিবীতে রয়েছে সবটুকু তোমার কপালে। ঐশীর মন খারাপ ম্যাজিকের মতো ভ্যানিশ হয়। আমার লক্ষ্মীর মন কি তোমাকে আমি ভাড়া দিয়েছি? দেইনি তো? আমার অনুপস্থিতিতে একদম আমার লক্ষ্মীকে জেঁকে ধরবে না। আমি কিন্তু তা সহ্য করব না। তটিনী খিলখিল করে হাসল। রুদ্র হেসে বলল, এবার ঠিক আছে।
তোমাকে হাসিতে মানে ঐশী, আমার ঐশী ভালোবাসাময়ী দুষ্টুমি রানী আমার, তুমি সবসময় হাসবে, মনে থাকবে? তটিনী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রুদ্র ফাজলামি করে বলল, এবার স্ক্রিনের দিকে তাকিয়ে আমাকে একটা উড়ন্ত চুমু দাও। কতদিন তোমাকে চুমুটুমু খেতে পারছি না বলো তো? 1 বছর পেরিয়ে গেল। এটা জানো আমার জন্য কত বড় লস? 1 বছর চুমু খাইনি, 1 বছর। মাই গড। তটিনী শরীর দুলিয়ে হাসছে। রুদ্র সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসে সে দৃশ্যে স্ক্রিনে তাকে দেখে তৃপ্তি পাচ্ছে। তটিনী পেট চেপে ধরে বলল, আর হাসতে পারছি না। তুমি হাসছো কেন? তোমাকে কি আমি হাসতে বলেছি? বলিনি তো। তুমি প্লিজ হাসবে না। আমি তোমায় হাসাতে একদম বলিনি। তটিনী দাঁত বের করে হেসে বলল, আমি জানি আপনি আমাকে হাসাতে এমন করছেন, এবং আমি হেসেও ফেলেছি। রুদ্র হাসল। তোমাকে ভালো রাখতে আমার সব করা ঐশী। তোমাকে সারা জীবন ভালো রাখবো বলেই দূরে আজ। তোমার দায়িত্ব নেওয়ার যোগ্য না হলে যে আমি তোমাকে পুরোপুরি সবার সামনে স্বীকৃতি দিতে পারবো না। পরিবারের বাহিরে তোমাকে স্বীকৃতি দিতে হলে রুদ্র ইরফানকে যোগ্য স্বামী হয়ে দেখাতে হবে। তটিনী নিরহ চোখে তাকালো। আপনি আমার যোগ্য বলে আজ আমি আপনার স্ত্রী। রুদ্র চোখের দিকে তাকিয়ে বলল, এটা তুমি আমাদের পরিবার মানবে ঐশী? সমাজ তোমাকে বেকার ছেলের স্ত্রী ভাববে, তোমার স্বামীর যোগ্যতা দেখে তোমাকে ট্রিট করবে। তোমাকে আমি সমাজের সামনে যোগ্য মর্যাদা দেব ঐশী। তুমি হবে যোগ্য স্বামীর যোগ্য বউ। তটিনীর বুক ভরে গেল। আপনাকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। রুদ্র গভীর চোখে তাকালো। চোখ বন্ধ করো, আমাকে কল্পনায় দেখতে চেষ্টা করো, তারপর ছুঁয়ে দাও ইচ্ছে মতো। তটিনী রুদ্রের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলো। কল্পনায় ছুঁয়ে দিতে গিয়ে স্ক্রিনে চুমু খেয়ে ফেলল। রুদ্র হেসে বলল, তুমি রোমান্টিক হয়ে গেছে বউ। এত দূরে বসে তোমার রোমান্টিকতা দেখতে ভালো লাগছে না? আমার কাছে আসার জন্য প্রস্তুত হও। তটিনী লজ্জা পেল। রুদ্র গম্ভীর স্বরে বলল, লজ্জা বাদ দিয়ে পড়তে বসো। অনেক তো ঘোরাঘুরি করেছ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো বলে কি পড়তে হবে না? তোমাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাতে হবে দেখছি। তটিনী চোখ বড় বড় করে তাকালো। একদম না, আমি প্রাইভেটে পড়ব না, অনেক প্যারা দিবে। তো পড়তে হবে না? পড়ব তো। আমি আপনার কাছে ঘুরে ফিরে তারপর দেশে এসে পড়তে বসবো, প্রমিস। রুদ্র মেনে নিল। বলেও লাভ হবে না, কাছে থাকলে ধরে বেঁধে পড়ানো যেত। তটিনী ঠোঁট উল্টে বলল, আপনি রোমান্টিকতা বাদ দিয়ে পড়াশোনা নিয়ে পড়েছেন কেন? কেমন স্বামী আপনি? রুদ্র ভুরুকুচকে ফেলল। স্বামীর ভূমিকা যদি এখন পালন করতে চাই তো তুমি আমাকে আর ফোন করবে না। কেন করব না? অবশ্যই করব। তুমি চাও আমি করি? অবশ্যই, অবশ্যই। রুদ্র ঠোঁট কামড়ে হাসল। ঠিক আছে, যাও নাইট ড্রেস পরে আসো, দেন আমি স্বামীর ভূমিকা পালন করছি। সঙ্গে সঙ্গে স্ক্রিন অফ। রুদ্র শরীর দুলিয়ে হাসল। আমার অবুজ ঐশী, পৃথিবীটা তুমি এখনো ভালো করে চিনতে পারোনি। পৃথিবীর মানুষের নোংরামি সম্পর্কে তোমার ধারণা নেই। আমি চাই তুমি যাতে কখনো ধারণা না করো। তুমি এমনই সুন্দর ঐশী, পৃথিবী চিনলে তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে জান। সুইজারল্যান্ডের অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটি এয়ারপোর্টে সাদা শার্ট ও কালো প্যান্ট পরুয়া একজন রমণী দাঁড়িয়ে আছেন ব্যাগপত্র নিয়ে। হাতের হ্যান্ডব্যাগটি ঝুলিয়ে নিয়ে লাগেজ টেনে নিয়ে চলেছে সে। সানগ্লাসের ফাঁক গলিয়ে আশেপাশে তাকিয়ে খুঁজে চলেছে কাউকে। রমণীটি অবশেষে বাইরের দিকে হাঁটা ধরলেন। তখনই নিজের দিকে ফুল হাতে নিয়ে এগিয়ে আসতে দেখা গেল একটি শুভ্র মানবকে। শুভ্র মানবটির পরনে সাদা টি শার্ট আর কালো ডেনিম প্যান্ট। শুভ্র মানবটি হাতের ফুল এগিয়ে দিয়ে জড়িয়ে ধরল নিজের সাথে সর্বশক্তি দিয়ে। সাদা শার্ট পরিহিতা রমণীর পা শূন্যে উঠে গেল। শুভ্র মানবীটিকে নিজে শক্ত করে জড়িয়ে ধরল সন্তর্পণে। শুভ্র মানব সূর্যকে ফিসফিস করে বলল, ওয়েলকাম টু আওয়ার চন্দ্র মধুচর্ণিমা ইন সুইজারল্যান্ড, সর্বনাশিনী। তটিনীর ঠোঁটে জায়গা করে নিল শুভ্র মানবটির অতৃপ্ত ঠোঁট। বিদেশের মাটিতে এসব নর্মাল, সুতরাং তটিনী বাধা দিল না,
নিজেও বহুদিনের অতৃপ্ত অনুভূতি থেকে বের হতে ডুব দিল তৃপ্তিময় শুভ্র মানবের ঠোঁটের ভাঁজে। আশেপাশে এমন অহরহ ঘটছে, নিজের কাঙ্ক্ষিত মানুষকে বহুদিন পর কাছে পেয়ে তৃষ্ণার্ত সব মানব মানবীরা ঝাঁপিয়ে পড়ছে একে অপরের প্রিয়জনের ওপর। রুদ্র বেসামাল হয়ে গেল, তটিনীর গলদেশে মুখ ডুবিয়ে থাকলো অনেকক্ষণ। তটিনী নিজেকে নিয়ন্ত্রণ করল। যতই হোক তারা বাঙালি, এবার তার একটু আনইজি ফিল হচ্ছে বটে। রুদ্রের হাত ধরে গাড়িতে চেপে বসল তটিনী। সামনে ড্রাইভার নিজ মনে গাড়ি চালাতে ব্যস্ত। রুদ্র ধৈর্যহীন হলো, পুনরায় ডুব দিল তটিনীর মধ্যে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিলে স্পর্শকাতর সব জায়গা। বহুদিন পর সে একই স্পর্শ পেয়ে তটিনীর ঘুমিয়ে পড়া শরীর শিরশির করে উঠল। রুদ্র টেনে নিজের কোলে বসিয়ে দিল, নিজের দিকে ফিরিয়ে নিয়ে ডুব দিল প্রিয়তমার বুকের ভাঁজে। গাড়ি থামল রুদ্রের ফ্ল্যাটের বিলাসবহুল বাড়িটার সামনে। বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে থাকে রুদ্র। ড্রাইভারকে ব্যাগপত্র নিয়ে যেতে বলল। ড্রাইভার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে গেল। রুদ্র তটিনীকে কোলে তুলে নিল গভীর অনুভূতির জোয়ারে ভেসে। ড্রাইভার ফ্ল্যাটের সামনে ব্যাগপত্র রেখে চলে গেল। যাওয়ার আগে চাবির সাহায্যে খুলে দিয়ে গেল রুদ্রের ফ্ল্যাটের দরজা। রুদ্রের কোলে করেই তটিনীর গৃহপ্রবেশ হলো। রুদ্র তটিনীকে নিয়ে প্রবেশ করল ফুলে সজ্জিত কামরায়। চারিদিকে ফুলের বাহার দেখে তটিনী অবাক হলো। রুদ্র ঠোঁট কামড়ে হাসল। কতদিন পর তোমাকে কাছে পাচ্ছি, প্রস্তুতি তো করতেই হয় ওয়াইফি। তটিনীকে বিছানায় বসে রুদ্র বের হয়ে গেল। ব্যাগপত্র সব এনে রেখে দরজা লক করল। তারপর এগিয়ে আসতে লাগলো তটিনীর দিকে। তটিনী শার্টের বোতাম ঠিক করার চেষ্টা করল। ফ্রেশ হয়ে আগে রুদ্র বলার সুযোগ দিল না। দীর্ঘ 1 বছরের দূরত্ব ঘুষিয়ে ফেলল তাদের। এত ভালোবাসার জখমে তটিনীর শরীর ব্যথা করতে লাগলো। রুদ্র সেগুলোর ধার ধারল না। একের পর এক ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল তটিনীকে। তটিনীর এত ভালোবাসার চাদরে মুড়িয়ে হাঁসফাঁস করল, কিন্তু তবুও যেন মন ভরল না কারো। রুদ্র চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল সে আদরে ভালোবাসার চাদর। এবার যেন তৃষ্ণা মিটল দুই অতৃপ্ত মনের, দুটি অতৃপ্ত আত্মার। সেইভাবে রুদ্রের ওপর নিজের সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়ে বুকে মুখ লুকিয়ে তৃপ্তির হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল তটিনী। রুদ্র সেই ঘুমন্ত মুখশ্রীতে আদরে আদরে ভরিয়ে দিতে লাগল। পেটের কাছে গরম কিছুর অস্তিত্ব অনুভব করে তটিনী রুদ্রকে ঘুমের মধ্যে গভীরভাবে জড়িয়ে নিল। রুদ্র নিজের কাছে লেগে পড়ল। তটিনীর ঘুম ছুটে গেল। রুদ্রের উন্মুক্ত বক্ষে চুমু খেয়ে সায় দিল নিজের মতো। সুইজারল্যান্ডে রাত 12টা। রুদ্র বাংলাদেশে নিজ বাড়িতে ফোন করে তটিনীর ঠিকভাবে পৌঁছানোর কথা জানিয়ে দিয়েছে। কিচেনে সে আপাতত গরম গরম খাবার তৈরি করতে ব্যস্ত। তটিনী প্রচণ্ড শীতের মধ্যে হিটার ব্যবহার করে গোসল করেও থরথর করে কাঁপছে। রুদ্র খাবার বানিয়ে নিজ হাতে খাইয়ে দিল। নিজে খেয়ে ব্যাগ গুছিয়ে রেখে বারান্দার দোলনাতে তটিনীকে কোলে নিয়ে বসল। বারান্দায় একটি থাই গ্লাস খুলে দিল রুদ্র। লম্বা হুডি গায়ে জড়ানো দুজনের। তটিনীর হাত পা গরম কাপড়ে ঢাকা। রুদ্রের বুকে মাথা ঠেকিয়ে সে বহু কাঙ্ক্ষিত তুষারপাত দেখতে লাগল। রুদ্র বসার আগে বারান্দার এক কোণে মোবাইল সেট করে এসেছে। একের পর এক ক্যান্ডিড ফটো ক্লিক হচ্ছে তাতে। রুদ্র মোবাইল হাতে নিয়ে তটিনী ও তার ছবি পোস্ট করল। ক্যাপশন দিল, মধু চন্দ্রিমা ইন সুইজারল্যান্ড। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। বাদ পড়ল না রুদ্র ও তটিনীর আত্মীয় স্বজন। সবাই দেখল। রূপান্তর তটিনীর ফোনে বার্তা পাঠালো, জামাই পেয়ে বান্ধবীর কথা ভুলে গেছি সারামি। তটিনী ও রুদ্রের রিলেটিভদের মধ্যে তুমুল আলোচনা হচ্ছে। ইতিমধ্যে রোবা নাহার ও ঈশানীর মোবাইলে অনেকে ফোনও করেছে। তারা সেগুলো খুব ধীরে সুস্থে হ্যান্ডেল করছে। মিনহাজের সাথে মেসেজে কথা বলার এক পর্যায়ে রূপান্তর বলল, আমার বিয়ে করার আগে সুইজারল্যান্ডে হানিমুনে যাব সেই ইচ্ছে জেগেছিল, কিন্তু বিয়ে তো হলো, বাট সুইজারল্যান্ডে হানিমুনে যাওয়াটাই হলো না এখনও। মিনহাজ উত্তর পাঠালো, যাওয়া হবে কখনো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে শুধু। রূপান্তর কথা পাল্টালো, তোর পড়াশোনা কেমন যাচ্ছে?
মেডিকেলে পড়ছিস কয়েক বছর, ডাক্তার তো হয়ে চিনবি না। মিনহাস হেসে রিপ্লাই দিল, আর কাউকে সিনিয়র না চিনি নিজের বউকে তো ভুলতে পারবো না। এবার সে যে রকমই হোক বই তো। রূপান্তর লিখল, তখন যদি বউকে আর স্বীকৃতি দিতে ইচ্ছে না হয়। চৌধুরী বাড়ির পুরুষেরা কাপুরুষ নয় রূপান্তর। রূপান্তর দমে গেল। মিনহাজ শুধালো, আমি এত সভ্য নই রূপ? পুরো পৃথিবীর সামনে সভ্য ভদ্র হলেও তোমার সামনে আমার অভদ্র হতে ইচ্ছে করে, কিন্তু আমি আটকে যাই। তুমি ফ্যান্টাসিতে ভুগছো রূপ। তুমি কি চাও তা আমি কখনো নিজ মন থেকে ভাবনি। সবই উপরে উপরে ভেবেছ। আমি চাই তুমি ফ্যান্টাসি ছেড়ে মনে ভাবো আমি তোমার জন্য সঠিক কিনা, তুমি আমাকে নিয়ে পুরো এক জনম কাটাতে পারবে কিনা, তোমার পরিবার সমাজ আমায় মানবে কিনা। সবই ভাবো রূপ। আমরা কোনো মানুষেই ভুলের ঊর্ধ্বে নই। খারাপ দিক আমারও আছে, সেগুলো নিয়ে ভাবো। তুমি আমার খারাপ দিকগুলো মেনে আমার সাথে থাকতে পারবে কিনা সেটাও ভাবো। তারপর নিজের সিদ্ধান্ত জানিও। তটিনীর জন্য তার রুদ্র ইরফান আছে, তোমার জন্য সবসময় মিনহাজ চৌধুরী থেকে যাবে, কথা দিচ্ছি। গরম শীত বস্ত্র নিচে ভালোবাসি করে দুজনকে আরাম দিতে ব্যস্ত তারা। রুদ্র ফিসফিস করল, তোমাকে পুরো জনম কাছে ফেলেও তৃষ্ণা মিটবে না সর্বনাশিনী। তোমাকে শুধু পেতে ইচ্ছে করে। আমাদের ইসলামে একটাই জনম আছে, তারপর আছে মৃত্যুর পরের জনম। সে জন্ম তুমি আমাকে বেছে নিও কেমন। আমি তুমি নামক হুরকে মৃত্যুর পরের জন্ম নিজের করে পেতে চাই প্রিয় ভালোবাসা। রুদ্রের প্রিয় ভালোবাসা ভালোবাসায় তলিয়ে গেল। এই ঘনমাত্রার হাওয়া, ঠান্ডা আবহাওয়া, ঝিরঝির মেঘের মতো উড়ে বেড়ানো তুষারপাত যেন ভালোবাসা বাড়িয়ে দিতে বেড়ে গেল হঠাৎ করেই। তটিনী কেঁপে ওঠে, রুদ্রের ভেতরে ঢুকে যেতে চাইল। রুদ্র আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নিয়ে ভালোবাসাবাসিতে ডুব দিল। সাদা সফেদ তুষারপাত পড়ছে আকাশ হতে। তুষারপাতে ঢেকে যাচ্ছে চারিপাশ, ঢেকে যাচ্ছে বাড়িঘরের থাই গ্লাস। রুদ্রের ঘরের থাই গ্লাসের সামনে উকি দিচ্ছিল একটি মিটিমিটি তারা, তার নাম ধ্রুব তারা। তুষারপাত থাই গ্লাসে পড়ে তটিনীর লজ্জা বাসাতে ঢেকে দিল সেই তারাকে। রুদ্র সে দৃশ্য দেখে চোখ বন্ধ করে মুচকি হাসল। ভালোবাসার চাদরে মুড়িয়ে যাওয়া তটিনীর কানে কানে শুধালো, আমার লজ্জাপতির লজ্জায় লজ্জিত হয়ে ধ্রুব তারা উধাও হয়ে গেল। উধাও করে দিল শুভ্র তুষারপাত। আমি তোমার লজ্জা উধাও করে দেব লজ্জাবতী। সারা জনমে ভালোবাসাটা কম হয়ে গেল না? আর একটু বেশি ভালোবাসার সময় বেড়ে গেলে কি খুব ক্ষতি হতো? সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন, পশ্চিম মধ্য ইউরোপ একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এর মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক এবং বাৎসরিক স্থূল দেশজ উৎপাদনের পরিমাণ 512.1 বিলিয়ন সুইস ফ্রাঙ্ক 2007 খ্রিস্টাব্দ। তটিনী ও রুদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে এসছে। আজ রুদ্র তটিনীকে পুরো সুইজারল্যান্ডে যতটুকু পারে ঘুরে দেখাবে, সেরকমই প্রস্তুতি নিচ্ছে তারা। স্নিগ্ধ সুইজারল্যান্ডের প্রতিটি বাড়ির অসাধারণ বৈশিষ্ট্য হলো কাঠের দোতলা আর চারপাশে নাম না যেন অসংখ্য ফুলে ভরা বাগানে ঘেরা। মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি সৃষ্টিকর্তা যেন ঢেলে সাজিয়ে রেখেছেন। তটিনী মুগ্ধ হয়ে মুখে হাত রেখে অবাক হয়ে তাকে দেখছে সব। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি। ট্রেন ভ্রমণ সুইজারল্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল তবে আরামদায়ক ও নিরাপদ। দুচোখ ভরে দেখার জন্য ট্রেন জার্নি অতুলনীয়। পাহাড়, লেক, প্রকৃতির শোভা পরিবেষ্টিত সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে হলে ট্রেনের বিকল্প নেই, কারণ পাহাড়ের খাঁজে খাঁজে ট্রেন এবং কেবল কারে চড়ে বাইরের মনোমুগ্ধকর দৃশ্যাবলী উপভোগ করা সে শিহরিত হওয়ার মতো ব্যাপার। আপনার কাছে তখন মনে হবে এই কোনো বিস্ময়কর দুনিয়ায় এসে পড়লাম। রুদ্ররা লুজার্ন থেকে বিশাল প্রমোত্তরিতে লেকের এক মাথা থেকে অন্য মাথায় চক্কর দিয়ে দ্রুতগামী প্যানারোমিক ট্রেনে চেপে লাঙ্গার্ন শহরে এসে নামল। লাঙ্গার্ন থেকে ইন্টারলেকেন, এই পথটুকু হচ্ছে সুইজারল্যান্ডের প্রধান কয়েকটি পর্যটন স্থানের মধ্যে অন্যতম।
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সহ অসংখ্য হিন্দি সিনেমার শুটিং এই ক্যান্টিনে হয়েছিল। বলিউড এরিয়া নামেই এই ক্যান্টিন সুপরিচিত। তটিনী মুখে হাত দিয়ে সব দেখছে, তার চোখে মুখে খুশি উপচে পড়ছে, সাথে ঠিকরে পড়ছে বিস্ময়কর সব ভাবনারা। রুদ্রের হাত ধরে সে সব ঘুরে দেখতে লাগলো, সাথে নিজের সাথে ক্যামেরাবন্দি করতে লাগলো বিস্ময়কর এই জায়গাগুলো। তার একটি পাহাড়ে উঠল। তটিনী পাহাড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। রুদ্র পাশে শুয়ে নিজের সাথে জড়িয়ে নিল। প্রকৃতির এই বিস্ময়কর রূপে মুগ্ধ হয়ে দুজন তাকিয়ে রইল দুজনের দিকে। রুদ্র কপালে গভীর চুম্বন করল। প্রকৃতির কাছে এসে তোমাকে আরো সুন্দর লাগছে ঐশী, চেহারায় ন্যাচারাল গ্লো করছে, তোমাকে আমার কাছে প্রকৃতির কন্যা মনে হচ্ছে। তটিনী সবুজ রঙের পোশাকে নিজেকে আবৃত করেছে, হাত কাটা সবুজ গাউন, সাথে পাথরের অসম্ভব সুন্দর কাজ করা অর্নামেন্টস। তটিনীর মাথায় রুদ্রের পরিয়ে দেয়া সবুজ পাথরের মুকুট, এ যেন সত্যি এক প্রকৃতি কন্যার রূপ। রুদ্র মুগ্ধ চোখে তাকিয়ে নিজের নিজস্ব প্রকৃতি কন্যাকে দেখতে লাগলো। চোখে আলো পড়ার কারণে চ্যুত হলো। রুদ্র উকি দিয়ে দেখলো একজন ক্যামেরা হাতে বিদেশিয়ান তাদের ফটো তুলেছে। লোকটি এগিয়ে এলো, হাত বাড়িয়ে বলল, হাই আই এম লুসা। রুদ্র নিজেদের পরিচয় দিল। লুসা অবাক হয়ে বলল, ও মাই গড, বাংলাদেশি। লুসা রুদ্র ও তটিনীর পাহাড়ে শুয়ে থাকা ছবি দেখল। রুদ্র নিজের ফোনে সেগুলো নিয়ে নিল। লুসা বলল সে তার পেজে এগুলো পোস্ট করবে। রুদ্র অনুমতি দিল। রুদ্রের হাত ধরে তটিনী প্রকৃতির আরো গভীরে যেতে লাগলো, যেখানে শুধু রয়েছে বিস্ময়কর মুগ্ধতা। খস মন্থানা শহরের প্রায় 1500 ফিট উপরে উঠে তারা দেখল বাঁকা বাঁকা কাঠের দোতলা বাড়ি। ভয়ঙ্কর লাগছে তাদের কাছে। ওরা পাহাড় কেটে ঘরগুলো সোজা করতে পারত, কিন্তু প্রকৃতি নষ্ট করেনি, বরং পাহাড়ের আদল অনুযায়ী নিজেদের পছন্দের কাজগুলো করে থাকে। চারপাশে গরু, ভেড়ার ফার্ম হাউস, সিজ গরুর দুধের ফ্যাক্টরি, অবাধে মোড়ক গরু ভেড়া ঘুরে বেড়াচ্ছে, যেন একেবারে গ্রামীণ দৃশ্যপট। একদম সাদামাটা যাপন, অথচ এসব বাড়ির মালিকেরা সুইজারল্যান্ডের এক একজন ধনকুপ। শহরের বাড়ি ফ্ল্যাট ভাড়া দিয়ে দূর দূরান্তের বন জঙ্গলে চলে যান, কৃষিকাজ করেন, বাগান করেন। এমনও বাড়ি আছে যেগুলোতে ইলেকট্রিসিটি আছে কিন্তু ওরা ব্যবহার করে না। সন্ধ্যায় রাতের খাবার খেয়ে পুরো বাড়ি মোমের আলোয় আলোকিত করে রাখে, মাটির চুলায় রান্না করে। আর অবশ্যই তো উন্নত পর্যায়ে অনেক পুরনো গাছে ঘেরা, সবুজ আর সবুজ। আমাদের দেশে হলে কেটে কুটে লাকড়ি বানিয়ে ব্যবহৃত হতো। নিরাভরণ, নিস্তব্ধ, শান্ত প্রকৃতিতে প্রকৃতির মতোই ব্যবহার করে সুইসরা। সামারে বাগান থেকে জুকিনি, সালাদ পাতা, টমেটো, শালগম, গাজর উঠিয়ে বাগানে রান্না করে খেয়ে থাকে। আমরা পাহাড় কেটে নদী ভরাট করে প্রকৃতি নষ্ট করে নিজেদের আবাসস্থল তৈরি করি, অথচ সুইজারল্যান্ডে ঠিক তার উল্টো। সুইজারল্যান্ডের অধিবাসীরা কতটা নৈসর্গিক আর নিরিবিলি জীবনযাপন করে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। গভীর অরণ্যের ভেতর ডুপ্লেক্স বাড়ি, তার চারপাশে আঙুর, আপেল, কিউই সহ বিভিন্ন পাম ফলের বাগান। পাহাড়ের ঢাল আর আদল অনুযায়ী নিজেদের আবাসস্থল ও জমি চাষ করেন, কিন্তু প্রকৃতির বিন্দুমাত্র ক্ষতি সাধনেরা করে না। তটিনী ঠোঁট চেপে মুখে হাত দিচ্ছে শুধু। এত এত সৌন্দর্য সুইজারল্যান্ডে পানা রাখলে অদেখা হয়ে যেত। সে রুদ্রের হাত চেপে ধরল। রুদ্র হেসে আলতো করে ধরে বলল, আরও অনেক কিছু দেখবে, তোমাকে দেশ বিদেশ ঘোরানোর দায়িত্বটা না হয় আমি নিলাম। তটিনী মুগ্ধ কণ্ঠে বলল, আমি বারবার প্রকৃতির প্রেমে পড়ি, কিন্তু যে আমাকে এসব দেখার সুযোগ করে দিচ্ছে তার প্রেমে আরো গভীরভাবে পড়েছি। আপনি এত প্রেমময় কেন রুদ্র? রুদ্র চমৎকার করে হাসল, চুলের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দিল। তটিনীর চোখে সুখের অশ্রু টলমল। রুদ্র চোখের ইশারে বুক পেতে দিল। তোমাকে এক সাগর কাঁদাবো, তুমি সুখে ডুবে কান্না করবে। তোমাকে এক পাহাড় সমান অপেক্ষা করাবো, কিন্তু অপেক্ষার শেষটা অবশ্যই সুখকর হবে। সুইজারল্যান্ডের পাহাড়, কাঠের বাড়ি, স্নোবল, লতা পাতা, চেরি ব্লসম,
শহর জানুক আমি তোমাকে আকাশের মতো ভালোবাসি আমার রশ্মি। সুইজারল্যান্ডের তাপমাত্রা জানান দিল তুষারপাতের। রুদ্র ও তটিনী ট্রেনে চেপে নিজেদের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন ছেড়ে গাড়িতে করে ফ্ল্যাটে পৌঁছানোর আগেই ছোট ছোট স্নোবল গড়িয়ে পড়তে লাগলো পাহাড়ের বুক ঘেঁষে। তটিনী সেগুলো কুড়িয়ে নিয়ে দেখল। রুদ্র পেছন থেকে ধরে তটিনীর দিকে মুগ্ধ চোখে তাকালো। তখনই ক্লিক করলো লুসা। সে রুদ্র তটিনীর পিছু ছাড়েনি, কারণ তার মন বলছিল আরও সুন্দর সুন্দর পিক ক্লিক করতে পারবে সে। রুদ্রকে পিক দিয়ে সে চলে গেল। রুদ্র তটিনী টেনে গাড়িতে ওঠালো। স্নোবৃষ্টি মুগ্ধ চোখে দেখছে তটিনী। রুদ্র নিজের জ্যাকেট খুলে পরিয়ে দিয়েছে তাকে, ফলে রুদ্রের জমে যাওয়ার মতো অবস্থা। মাঝে মধ্যে সে তটিনীর দিকে চোখ গরম করে তাকাচ্ছে। বিনিময়ে তটিনী হাসি ফিরিয়ে দিচ্ছে। রুদ্র সে সুন্দর হাসি দেখে রাগ দেখাতে পারে না, শুধু নিজের সাথে জড়িয়ে উষ্ণতা নিয়ে বলল, আমি যদি জ্যাকেট না আনতাম তো তুমি তো জমে যেতে এতক্ষণে। গাড়ির স্পিড তুলে ছুটছে। ফ্ল্যাটের সামনে থামতে রুদ্র ও তটিনী দৌড়ে বাড়ির গেটের দিকে দৌড় দিল, তারপর লিফটে করে তাদের ফ্ল্যাটে। উষ্ণতা নিতে রুদ্র যখন কাছে এলো তটিনীর, তখন আবেশে নিজের মুখ জড়ালো। বাংলাদেশ থেকে একের পর এক কল দিচ্ছে রূপান্তর। ইতিমধ্যে লুসা পোস্ট করেছে তার পেজে, সাথে ট্যাগ করেছে রুদ্র তটিনীকে। রূপান্তরে রীতিমতো হাহুতাশ হচ্ছে তার বান্ধবী এত স্বার্থপর, শেষ পর্যন্ত তাকে রেখে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা সেরে নিল। নিজের সাথে এমন অন্যায়ের জন্য সে গুরুত্বপূর্ণ মিটিং বসাবে। তটিনী একবার শুধু বাংলাদেশে ফিরুক, সে ছাড়বে না একদম তাকে রেখে ঘোরাঘুরি। পরক্ষণে রূপান্তরের মনে হলো তটিনী বিবাহিত, হাজব্যান্ডের সাথে ঘুরতেই পারে। সবখানে তো আর বন্ধু বান্ধব নিয়ে ঘোরা সম্ভব না, কিন্তু হাজব্যান্ড নিয়ে ঘোরা সম্ভব। মনে মনে সে ভেবে নিল অনেক কিছু। চেরি ফুল দেখতে ভীষণ সুন্দর। জাপানি মেয়েদের সৌন্দর্যের রহস্য লুকিয়ে এই বিশেষ ফুলেই। বহু প্রাচীনকাল থেকে রূপচর্চায় জাপানে ব্যবহার করা হয় চেরি ফুল। জাপানিদের কাছে চেরি ব্লসম একটি ক্ষণস্থায়ী ও আভিজাত্যের প্রতীক। জাপানিরা সীমিত ফুলের সময়কালে চেরি ব্লসম গাছকে উদযাপন করে এবং লালন করতে ভালোবাসে, এবং অনেক লোক হানানি নামে পরিচিত ফুল দেখার পার্টি আয়োজন করে। সে দেশে চেরি ফুল সাকুরা নামে পরিচিত। জানুয়ারি থেকে মে পর্যন্ত জাপানে ফোটে সেই চেরি ফুল। সবচেয়ে বেশি ফোটে মার্চ এপ্রিলে, যে কারণে সেখানে বসন্তের দূত বলা হয় চেরি ফুলকে। জাপানি শব্দ হানামির অর্থ সবাই মিলে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করা। প্রতি বসন্তে স্থানীয় বিদেশি দর্শনার্থীরা জাপান জুড়ে উদ্যানগুলোতে চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করেন। জাপানিরা অধীর আগ্রহে অপেক্ষা করেন চেরি ব্লসম মৌসুমের আগমনের জন্য। লাখ লাখ পর্যটক এই সময় জাপান ভ্রমণে বের হন। আবহাওয়ার কারণে সব শহরে একই সময় ফুল ফোটে না। হরেক কিসিমের রঙের হলেও হালকা গোলাপি প্রায় সাদা চেরি ফুলটি সবচেয়ে বেশি জনপ্রিয়। জাপানি সাহিত্য শিল্পে বসন্তের দূত হিসেবে বিখ্যাত এই ফুল। সুইজারল্যান্ডে এপ্রিল মাস চেরি ফুল ফুটে গেছে ইতিমধ্যে। সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক চেরি ব্লসম রয়েছে। চেরি ফুল বা চেরি ব্লসমের সাথে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত। গোলাপি ও সাদা রঙের অপূর্ব সুন্দর এই ফুল সবাই পছন্দ করে না, এরকম মানুষ বিরল। চেরি ব্লসমকে জাপানের জাতীয় ফুল হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপে 19 শতকের শেষ থেকে 20 শতকের গোড়ার দিকে কলিংউড ইনগ্রাম একজন ইংরেজ জাপানি চেরি ফুল সংগ্রহ করে ও অধ্যয়ন করেছিলেন এবং বিভিন্ন শোভাময় জাত তৈরি করেছিলেন, এবং চেরি ব্লসম দেখার সংস্কৃতি ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এখন চেরি ব্লসমের সময় রুদ্র যে বিল্ডিংয়ে থাকে সেই বাড়ির চারিদিকে চেরি গাছে পরিপূর্ণ। পুরো রাস্তা জুড়ে রয়েছে পাতাবিহীন চেরি গাছ। তটিনীর এই জিনিসটা খুব অবাক লাগে, আবার ভালো লাগে। পুরো গাছে একটা পাতাও নেই, শুধু ফুল আর ফুল। গোলাপি সাদা ফুলে ফুলে প্রকৃতি যেন নিজের রূপ লাবণ্যের জলসা সাজিয়েছে। তটিনী মুগ্ধ চোখে চেরি ফুল দেখছে। হাত দিয়ে ছুঁয়ে দিলে যেন মূর্ছা যাবে এই ফুল। তার ফুল কুড়াতে ইচ্ছে করছে। রুদ্র তটিনীর কিছু ছবি তুলে নিল। তটিনীর ছবি পেয়ে মহা খুশি। রূপান্তরের এবার জ্বালিয়ে শেষ করা যাবে এটা দেখিয়ে। তারপর দুজন লেক দেখতে গেল। খুব আশ্চর্যজনক সুন্দর একটি লেক। তটিনী ও রুদ্র নৌকাতে চড়ে লেকের চারিদিকে ঘুরতে লাগলো। হঠাৎ নৌকা দুলে উঠল শব্দ করে।
নৌকায় বৃদ্ধ দম্পতি একজন আরেকজনের হাত ধরে আছে শক্ত করে, দুজনের লাইফ জ্যাকেট পরা। তারা বোর্ডে উঠতে ভয় পাচ্ছে সম্ভবত। নৌকার চালক খুব যত্ন করে তাদের নিয়ে বসালেন। বৃদ্ধ দম্পতির চোখে অপার আনন্দের ছোঁয়া। মনে হচ্ছিল কোনো রকম ঝড়ঝাপটা ছাড়া খুব আনন্দে কেটেছে তাদের পুরোটা জীবন। এই বৃদ্ধ বয়সে দুজনের মধ্যে কি মিল, কি প্রেমময় সম্পর্ক, একজন আরেকজনের হাতও ছাড়ছে না। শীতকালের ঝিরঝিরে বাতাস গায়ে লাগছে। লেকের চারিদিকে রয়েছে চেরি ফুল। চেরি ফুলের সৌন্দর্য পানিতে আরও সুন্দর করে ফুটে উঠেছে। তটিনীর চোখে এক অন্যরকম আনন্দ ঝিলমিল করছে। রুদ্র মৃদু হেসে তার দিকে তাকালো। তটিনী নিজের অজান্তেই কেমন শান্তিবোধ করছে। পানিতে নিজের হাত ডুবিয়ে দিল সে। ঠান্ডায় হাত যেন জমে আসছে, তারপরে বের করতে ইচ্ছে করল না। রুদ্র পানিতে নিজের হাত ডুবিয়ে তটিনীর হাত মুঠো করে ধরল। এ এক অন্যরকম অনুভূতি। তটিনী খেয়াল করে দেখল সে বৃদ্ধ দম্পতিও সেম কাজটি করেছেন। জীবনে আসলে সুখী হতে বেশি কিছু লাগে না। একটা ভালোবাসার মানুষই পারে জীবনের সব দুঃখ এক নিমিষে উধাও করে দিতে। পৃথিবীতে এমন অহরহ মানুষ রয়েছে যাদের ছোটবেলা থেকে বড় বেলা কাটে কষ্টে, কিন্তু একটা সময় পর যখন তাদের প্রিয় মানুষ হয় তারা সব দুঃখ ভুলে যায়। প্রিয় মানুষ পেয়ে তারা এত খুশি হয় যে আগের পাওয়া সব দুঃখ সেই সুখের কাছে খুব কম মনে হয়। হাজার হাজার দুঃখ যন্ত্রণা নিরাময়ের খুবই সহজ একটি সুন্দর মাধ্যম হলো প্রিয় মানুষ। লক্ষ কোটি কারণে একটাই সমাধান, সুন্দর না? রুদ্র তটিনীর লেক ঘোরাঘুরি শেষ হলো। তারা বৃদ্ধ দম্পতির সাথে কিছুক্ষণ কথা বলল। বৃদ্ধ দম্পতি তাদের মাথায় হাত বুলিয়ে তাদের প্রভুর নামে নিয়ে দোয়া করে দিলেন। রুদ্র তটিনী বিনা দ্বিধায় তা গ্রহণ করল। বৃদ্ধ নিজের বাড়ির ঠিকানা দিলেন। রুদ্র তটিনী তার বাড়িতে গেলে তিনি অত্যন্ত খুশি হবেন। রুদ্র কথা দিল না, তবে কখনো সেদিকে যাওয়া হলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারা বিদায় নিল। রুদ্র তটিনী হাতে হাত রেখে ঘুরল শহরের প্রতিটি কোণা। সুইজারল্যান্ডের মধু চন্দ্রিমাটা স্থায়িত্ব ছিল 7 দিন। তটিনী 7 দিন পর যখন এয়ারপোর্টে পৌঁছালো, রুদ্র সে কি পাগলামি, তটিনী তো এক পাশে থেকে যেতে রাজি। কিন্তু রুদ্র নিজেকে সামলে নিল। তটিনীর পড়াশোনা রয়েছে, বেঁচে থাকলে আবারও মধু চন্দ্রিমা হবে না হয়। বুকে পাথর বেঁধে তটিনীকে বিদায় দিয়ে দিল। তটিনী চোখের জল মুছতে মুছতে বিমানে চেপে বসলো। আর কবে দেখা হবে, আর কবে একসাথে তুষারপাত দেখবে তারা, আর কবে চেরি ব্লসমে সুবাসে মাতোয়ারা হতে পারবে সে। আর ওই বৃদ্ধ দম্পতি তাদের বাড়িতেই কি যাওয়া হবে না আর কখনো? উত্তর মেলে না। তবে ভেতর থেকে কেউ বলে, রুদ্র যতদিন আছে ততদিন তোমার কোনো চিন্তা নেই তটিনী, চাপ নিও না, রুদ্র সব পারে। রুদ্র আর তটিনীর জন্য সব করবে। তটিনী চোখের জল মুছে হাসলো। ঠিকই তো, রুদ্র যখন বলেছে আবারও হবে, তার মানে তাদের আবারও এই সুইজারল্যান্ডের মাটিতে পা রাখা হতে পারে। রুদ্র নিশ্চয়ই এমনি এমনি আশ্বাস দেয়নি। বিমান ত্যাগ করে আকাশে উড়ে গেল। এয়ারপোর্টের বাইরে দাঁড়ানো তটিনী শুভ মানবটি চোখের কোণের জল মুছে নিল খুব গোপনে। সে ক্লান্ত পথিকের মতো সুইজারল্যান্ডের সন্ধ্যায় ঘেরা পথে হাঁটতে শুরু করলো। সে জানে না আজ তার গন্তব্য কি, শুধু জানে তাকে হাঁটতে হবে। একা হেঁটে আবার অভ্যস্ত হতে হবে, সাথে দিতে হবে মনের বাড়াবাড়ি রকমের ইচ্ছেদের জলাঞ্জলি। এই যে তার মন বাড়াবাড়ি রকম ইচ্ছে পোষণ করছে, তার মন বলছে তটিনী বিমানে ওঠেনি, কিন্তু সে জানে তটিনী বিমানে উঠেছে। মন বলছে তটিনী এখনই হয়তো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে, বলবে আপনাকে ছাড়া থাকতে পারি না, যাব না কোথাও, যদি যেতে হয় আপনার সাথেই যাব। হ্যাঁ, তটিনী এটা বলেছে রুদ্রকে, কিন্তু বিমানে ওঠার আগে। কিন্তু রুদ্র মনের বিরুদ্ধে গিয়ে তটিনীকে থামিয়ে দিয়েছে। মাঝে মধ্যে আমাদের মনের বিরুদ্ধে গিয়ে নিজেদের ভালোর জন্য অনেক কিছু করতে হয়, এটাতেই তাদের ভালো হবে। সেজন্য সে মনের বিরুদ্ধে গিয়ে তটিনীকে পাঠিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সে পথিক নিজ মনে শুধালো, তুমি আজ চলে গেছো বলে মধু চন্দ্রিমার চন্দ্র থমকে গেছে। তুমি চলে গেছো বলে নিস্তব্ধ ফ্ল্যাটটি আজ একা পড়ে আছে। তুমি চলে গেছো বলে তোমার আমার বেডরুমটি আজ 2টি মানুষের আলিঙ্গনের অভাবে ভুগছে। অবশেষে তুমি চলে গেছো বলে চেরি ব্লসমের গাছ থেকে কমেনি আরও একটি ফুল। কেউ তাকে আবদার করে বলেনি তোমার গাছ থেকে একটি ফুল নেই। এক ক্লান্ত পথিকের বুক পড়ছে। সে থমকে গেছে তোমাকে নিয়ে সাজানো দুনিয়াতে। তোমার আমার আবার দেখা হবে সুইজারল্যান্ডের মাটিতে, আবারও আমাদের মধু চন্দ্রিমা হোক প্রিয়সী।